আমরা অণুজীব চ্যাপ্টার পড়তেছিলাম আর কি, ঠিক আছে। তো গত ক্লাসে আমি তোমাদের ভাইরাস কি, ভাইরাসের হচ্ছে কিভাবে ভাইরাস আবিষ্কার হয়েছিল সে সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা দেখব ভাইরাসের গঠন, তার মধ্যে অন্যতম হচ্ছে T2 ফাজ ভাইরাস এবং তারপরে ভাইরাস কিভাবে সংখ্যা বৃদ্ধি করে, খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা দেখব সেটা হলো ভাইরাসের বৈশিষ্ট্য। ঠিক আছে, ভাইরাসের বৈশিষ্ট্য। তাহলে দেখো, আমরা কিন্তু গত ক্লাসে জেনেছিলাম যে ভাইরাস হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত অতি আণুবীক্ষণিক রোগ জীবাণু বস্তু, যা কী করে, জীবদের অভ্যন্তরে অ্যাক্টিভ হয়ে রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদের বাইরে রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাহলে কিন্তু ভাইরাসের দুইটি বৈশিষ্ট্যই থাকবে, এর জীবীয় বৈশিষ্ট্য থাকবে এবং জড় বৈশিষ্ট্য উভয় পাবো আমরা। তো প্রথমে দেখব যে ভাইরাসের জড় বৈশিষ্ট্য। জড় বৈশিষ্ট্য কোনগুলা, ঠিক আছে। এই ভাইরাস নিয়ে কিন্তু আসলে জীববিজ্ঞানীগণ এবং হচ্ছে যে তোমার জড়বিজ্ঞানীগণ উভয়ের মধ্যেই তোমার হচ্ছে যে টানা হেঁচড়া আছে, যে সবাই বলে যে ভাইরাস হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত, তাহলে তাদের কিন্তু রিসার্চের সেক্টরটা বেড়ে যাবে। হ্যাঁ, যদি তারা প্রমাণ করতে পারে যে ভাইরাস হচ্ছে জড়বস্তু, তাহলে কিন্তু তোমার এই ক্লাসটা আমি না, তোমার সাইম ভাই নিত, ঠিক আছে, কেমিস্ট্রির মধ্যে আলোচনা হতো। তো দেখো, জড় বৈশিষ্ট্যগুলো কী কী, তাদের যে যুক্তিগুলো আমরা একে একে জানার চেষ্টা করব। নাম্বার 1, তাদের প্রথম যে যুক্তি, সেটা হলো ভাইরাস হলো অকোষীয়। ভাইরাস অকোষীয়, ঠিক আছে। আমি মেন কিছু পয়েন্ট একটু তোমাদের বলে দিব, তোমরা এগুলো পয়েন্ট আউট করে নিতে পারো, ঠিক আছে। দেখো, ভাইরাস হচ্ছে অকোষীয়। তাদের কথা হলো যে ভাইরাস অকোষীয়। তাহলে তোমরা কিভাবে বলো যে ভাইরাসের জীবন আছে? কারণ আমরা জানি জীবদের গঠনগত এবং কাজের একককে বলা হয় তোমার কোষ। তাহলে যার কোষ নাই, তাহলে সে কখনোই তার জীবন থাকার পসিবিলিটি নাই, ঠিক আছে। এরপরে ভাইরাস এমন তার হচ্ছে যে তার বিপাকীয় এনজাইম নাই। তোমরা এগুলো সুন্দর করে নোট করে নিতে পারো। বিপাকীয় এনজাইম নাই, ঠিক আছে, বিপাকীয় এনজাইম নাই এবং তার কোনো পুষ্টিক্রিয়া নাই। এখানে কোনো প্রকার মেটাবলিজম হয় না, এখানে কোনো প্রকার খাবার পরিপাক হয় না, মেটাবলিজম হয় না, ঠিক আছে, যেটা অবশ্যই একটা জীবীয় বৈশিষ্ট্য, যার বিপাকীয় এনজাইম থাকবে, পুষ্টিক্রিয়া থাকবে এবং সে খাবার গ্রহণ করবে। আরেকটা তাদের যুক্তি যে ভাইরাসের দৈহিক বৃদ্ধি নাই। ভাইরাসের কোনো দৈহিক বৃদ্ধি নাই, ঠিক আছে, ভাইরাসের কোনো দৈহিক বৃদ্ধি নাই। তাহলে কিভাবে তোমরা এটাকে বলো যে এটা হচ্ছে জীবন আছে যার কোনো দৈহিক বৃদ্ধি নেই? যার জীবন আছে সে কিন্তু অবশ্যই বাড়বে। তাহলে ভাইরাসের কোনো দৈহিক বৃদ্ধি নাই। ভাইরাস কখনো সংখ্যা বৃদ্ধি করতে পারে না, কোনো প্রজনন করতে পারে না। সংখ্যা বৃদ্ধি করতে পারে, সেটা আবার একটু সত্য আছে, লাইটিক চক্র, লাইসোজোমের চক্র, সেটা আমরা পরে জানবো ইনশাল্লাহ। দেখো, এর ভাইরাসের কোনো দৈহিক বৃদ্ধি নাই। এরপরে তাদের যুক্তি হলো যে ভাইরাসের যখন জীবকোষের বাহিরে থাকে, হ্যাঁ, তখন সেটা রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয় থাকে। তাহলে এটা জীবদেহের বাইরে রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়, ঠিক আছে, জীবদেহের বাহিরে রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। তাহলে দেখো, এটা হচ্ছে জীবদেহের বাহিরে রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। তাহলে ভাইরাসের এগুলো হচ্ছে জড় বৈশিষ্ট্য। আমরা আরও কিছু বৈশিষ্ট্য দেখব। দেখো, তো যেটা বলতেছিলাম যে জীবদেহের বাইরে ভাইরাস হচ্ছে রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাইরাসকে ক্লাসিত করা যায়, ভাইরাসকে পানির সাথে মিশিয়ে একদম সাসপেনশন তৈরি করা যায়। এগুলো হচ্ছে ভাইরাসের হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। আর হচ্ছে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে, ব্যাকটেরিয়া রোধক, যেটা আমরা গতদিন দেখেছিলাম,
ফিল্টার করা যায় না। সরি, তাহলে ভাইরাস হচ্ছে এত ক্ষুদ্র যে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে এটাকে ফিল্টার করা যায় না। এর থেকে আমরা বুঝতে পারি যে ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়ার চাইতেও অত্যন্ত ক্ষুদ্র। ঠিক আছে, ঠিক আছে। দেখো ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ফিল্টার করা যায় না। এরপরে হচ্ছে দেখো আরও কিছু কিছু তাদের বৈশিষ্ট্য, যার জন্য তারা দাবি যে ভাইরাস হচ্ছে জড়বস্তু। তার মধ্যে অন্যতম হচ্ছে যেটা আমরা বলতেছিলাম এখানে, যে ভাইরাস হচ্ছে জীবকোষের বাহিরে, হ্যাঁ, বা জীবকোষের সাহায্য ছাড়া জীবকোষের বাইরে রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। তো জীবকোষের বাইরে বংশবৃদ্ধি করতে পারে না বা সংখ্যা বৃদ্ধি করতে পারে না। এখন এখানে একটা বিষয় দেখো, যদি তারা এখানে বলতে পারতো যে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে না, তাহলে কিন্তু তোমার একবারে সেটা জড়বস্তু হতো। কেননা এই যে কলম, এটা কিন্তু তোমার একেবারে কিয়ামত পর্যন্ত রেখে দিলেও কিন্তু এটা দুইটা হবে না। তাহলে ভাইরাস হচ্ছে তাদের ধারণা মতো যে এটা হচ্ছে এই তোমার জড়বস্তু। ঠিক আছে, একটা রাসায়নিক কণার মতোই জড়বস্তু। তো এইগুলো হচ্ছে তোমার জীববিজ্ঞানীগণের যে যুক্তিগুলো। এরপর আমরা দেখব যে কী জন্য তারা তাদের এই জড় যে বিষয়গুলো প্রমাণ করতে চেয়েছিল তা পারে নাই। তার কারণ হচ্ছে ভাইরাসের কিছু জীবীয় বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, দেখো ভাইরাসের কী কী জীবীয় বৈশিষ্ট্য আছে। এরপর আমরা দেখব T2 ফাজ ভাইরাস। হ্যাঁ, দেখো ভাইরাসের কী কী জীবীয় বৈশিষ্ট্য আছে, কী কী জীবীয় বৈশিষ্ট্য আছে। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো, হ্যাঁ, তাদের যুক্তি, যেটা আমাদের বায়োলজিক যে তোমার হচ্ছে বিজ্ঞানীগণ আছে, জীববিজ্ঞানীগণ রয়েছে, তাদের যে প্রধান যুক্তি সেটা হচ্ছে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড আছে। যেহেতু আমরা ভাইরাসের সংজ্ঞাতে জানি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে, তাহলে ভাইরাসে বংশগতি বস্তু বা ভাইরাসে ডিএনএ অথবা আরএনএ আছে। ঠিক আছে, এটা ভাইরাসের অন্যতম বৈশিষ্ট্য, যে ভাইরাসে নিউক্লিক বস্তু হিসেবে ডিএনএ অথবা আরএনএ আছে। ঠিক আছে, তারপরে দেখো যে পোষক কোষের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, পোষক কোষের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে পারে। এই যে দেখো তোমাদের জন্যই কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে, এটা কিন্তু তোমাদের উপকারের জন্যই। ঠিক আছে, আমি তোমার সায়েম ভাই, হ্যাঁ, এই গ্রুপে যে ক্লাসগুলো নেওয়া হয় সেটা কিন্তু তোমাদেরই উপকারের জন্য। তোমরা যাতে পরীক্ষায় প্রিপারেশনটা সহজে নিতে পারো এবং তোমরা যাতে পড়তে তোমাদের সহজ হয় এবং পরীক্ষায় ভালো মার্কস পাও। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরই উপকারের জন্য। তো এই ক্লাসগুলো যেহেতু তোমাদেরই জন্য, সেহেতু তোমরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবা এবং হচ্ছে যে তোমাদের রেসপন্স কিন্তু পরবর্তী ক্লাসগুলো নেওয়ার জন্য অনেক বেশি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ঠিক আছে, মনে করতে হবে যে এই ক্লাসগুলো হচ্ছে তোমাদেরই জন্য, এই কথাটা মাথায় রাখতে হবে যে পোষক কোষের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, দেখো যেটা বলতেছিলাম যে ভাইরাস হচ্ছে অনুরূপ ভাইরাস সৃষ্টি হতে পারে, অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে। ঠিক আছে, আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিব, কারণ তোমাদের কিছু কিছু টপিকস রয়েছে সেগুলো অত্যন্ত মজাদার, আবার কিছু কিছু টপিক রয়েছে একটু তোমাদের কঠিন লাগবে, আবার কিছু টপিকস রয়েছে যেটা তোমাদের পড়তে গেলেই বিরক্ত লাগে। ঠিক আছে, আমরা কিন্তু এরকম না যে অন্যদের মতো শুধু যেগুলো আকর্ষণীয় সেগুলো ক্লাস নেব, যাতে ধারাবাহিকভাবে, তোমার সায়েম ভাইও কিন্তু সেইভাবেই কিন্তু তোমাদের ক্লাসগুলো নিচ্ছেন ধারাবাহিকভাবে, একটার পর একটা ক্লাস। তোমরা যদি রেগুলার যারা থাকো, হ্যাঁ, তারা কিন্তু সম্পূর্ণ অধ্যায়টা ক্লিয়ার হয়ে যায়।
আর আমরা পারলে তো একদম মাঝখান থেকে একটা টপিকস নিয়ে এসে তোমাদের ক্লাস নিতে পারতাম, ঠিক আছে। দেখো, অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, ভাইরাস তার প্রকরণ তৈরি করতে পারে বা ভাইরাসে মিউটেশন ঘটে, ঠিক আছে। এগুলো হচ্ছে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। মিউটেশন মানে তাদের যে জেনেটিক যে চেঞ্জ আছে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে মিউটেশন। আর এই মিউটেশন ঘটানোর মাধ্যমে তারা হচ্ছে প্রকরণ তৈরি করতে পারে, ভেরিয়েশন তৈরি হয়। প্রকরণ যে তৈরি হয় সেটা কিন্তু আমরা জানি। এই যে দেখো, আমাদের করোনা ভাইরাস প্রথম যেটা ছিল, এখন লাস্ট যেটা ওমিক্রন, এটা একটা প্রকরণ। তারা নিজেদেরকে চেঞ্জ করে আরও শক্তিশালী করে তোমার হচ্ছে যে আসে, যাতে হচ্ছে যে আমাদের যে ইমিউনিটি, হ্যাঁ, সেটাতে তারা এর সঙ্গে যাতে তাল মিলায় চলতে পারে, এর জন্য তাদেরকে মডিফাই করে তারা নিজেদেরকে আপডেট করে, হ্যাঁ, এটা হচ্ছে প্রকরণ। তাহলে প্রকরণ সৃষ্টি করতে পারে, এগুলো হচ্ছে ভাইরাসের অন্যতম বৈশিষ্ট্য, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। দেখো, আমি আরেকবার একটু বলে দিচ্ছি, ডিএনএ অথবা আরএনএ আছে, পোষক কোষের অভ্যন্তরের সংখ্যা বৃদ্ধি করতে পারে, অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে, মিউটেশন ঘটে এবং তারা প্রকরণ সৃষ্টি করতে পারে। তাহলে দেখো, আমরা এখানে জীবীয় বৈশিষ্ট্য এবং জড় বৈশিষ্ট্য উভয় পেলাম। এক্ষেত্রে তোমার হচ্ছে যে দেখা যায় যেটা যে জড় বিজ্ঞানীগণ, হ্যাঁ, তারা বলে যে ভাইরাস হচ্ছে একটা জড় বস্তু, আর জীববিজ্ঞানীগণ তারা বলে হচ্ছে ভাইরাস হচ্ছে জীব বা যার জীবন আছে, তাছাড়া কখনোই এগুলো সম্ভব না। তাহলে এটা কিন্তু দেখো যে তারা তাদের দিকে টানে আর জীববিজ্ঞানীগণ তাদের দিকে টানে, ভাইরাস একদম মাঝখানে। তাহলে কিন্তু ভাইরাস দেখো যে এটা কিন্তু তোমার হচ্ছে জড় নয়, জীব নয়, এটা হচ্ছে মাঝখানে। তো ভাইরাস ছাড়াও পৃথিবীতে এরকম অনেক কিছু থাকতে পারে, এখনো হয়তো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। তাহলে জীব আর জ্বরের মাঝখানে যদি কোনো কিছু পরবর্তীতে আবিষ্কার হয়, সেখান থেকে শুরু হবে হচ্ছে ভাইরাস দিয়ে শুরু। আরও অনেক কিছু থাকতে পারে, আমরা অনেক কিছুই জানি না আর কি, ঠিক আছে। বিজ্ঞানীরা কিন্তু অনেক কিছুই জানে না, যতটুকু জানে ততটুকুর মাধ্যমে জানা যায় যে ভাইরাস জীব নয়, ভাইরাস জড় নয়, এর মাঝামাঝি কোনো একটা কিছু, হ্যাঁ, যার দুইটা বৈশিষ্ট্যই ভিন্ন ভিন্ন পরিবেশে দুইটা বৈশিষ্ট্যই বিদ্যমান। জীবকোষের অভ্যন্তরের জীবীয় বৈশিষ্ট্য, আর জীবকোষের বাইরে তার হচ্ছে জড় বৈশিষ্ট্য। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, এখানে থেকে তোমাদের কোশ্চেন আসে এভাবে, এই সিদ্ধান্তে আসতে পারি যে ভাইরাস হচ্ছে জীব ও জড়ের মাঝখানে সেতু বন্ধনী, জীব ও জড়ের মাঝখানে সেতু বন্ধনী, ঠিক আছে। তাহলে এই দুটা গ্রুপের মাঝে থাকে যেটা, সেটি হচ্ছে ভাইরাস। তাহলে জীব ও জড়ের মাঝখানে সেতু বন্ধনী। তাহলে এটি কিন্তু তোমাদের সৃজনশীল পরীক্ষাতে আসে, যে তোমার একজন স্যার, হ্যাঁ, বায়োলজি ক্লাসে বা তোমার হচ্ছে রফিক সাহেব বায়োলজি ক্লাসে বললেন যে তোমার ভাইরাস হলো জীব ও জড়ের মাঝখানে সেতু বন্ধনী। তখন তোমাকে কোশ্চেনে আসবে এরকমভাবে যে তার স্যারের শীর্ষক যে কথাটা বললেন সেটা বিশ্লেষণ করো। তখন তোমাকে এভাবে জড় বৈশিষ্ট্য এবং জীব বৈশিষ্ট্য দুটাই উল্লেখ করে বলতে হবে যে ভাইরাস জড় নয়, ভাইরাস জীব নয়, ভাইরাস হচ্ছে এমন কিছু যেটা হচ্ছে জীব ও জড়ের মাঝখানে সেতু বন্ধনী। এর জন্য তো 1952 সালে, হ্যাঁ, বিজ্ঞানী লভ, ইনি বলেছিলেন ভাইরাস ইজ ভাইরাস, ঠিক আছে, ভাইরাস জীব নয়, ভাইরাস জড় নয়, ঠিক আছে। তোমাদের এভাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে, ভাইরাস জীব নয়, ভাইরাস জড় নয়। তাহলে এই হচ্ছে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য।